নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন সকাল প্রায় 7টা মতো বাজে। তো আমি এইমাত্রই উঠেছি, তো ভাবলাম ফ্রেশ হওয়ার আগে কিছু কাজ আছে যেটা করে নিতে পারলে ভালো হয়। তারপর ফ্রেশ হয়ে একেবারে ঠাকুর ঘরে যাব। এই কারণে সোয়েটারটা পরে নিলাম আর মাথাটাও একটু ঢাকা দিয়ে দেবো, কারণ কদিন আগে এতটাই অবহেলা করছিলাম যে বাসি কাজ ছাড়তে গিয়ে জামা টামা ভিজে যায়, অনেক সময় জল লেগে যায়। তো তাই কোনো কিছু এরকম প্রোটেক্ট না নিয়ে কাজ করার ফলে শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছিল আর অনেকটাই ঠান্ডা লাগিয়ে ফেলেছিলাম, কারণ কাজ করতে করতে গরম লেগে যায় সেই কারণে। তো ভাবলাম না, এতটা অবহেলা করলে হবে না। তো সেই কারণে একটু এই যে সোয়েটার টুপি সমস্ত কিছু পরে নিয়ে চলে আসলাম এই যে ঠাকুর ঘরের সামনেটা। আপনারা তো অনেকেই দেখেছেন, এখানে আমার প্রচুর টব ফুল গাছ ছিল। তো তাতে করে কি হয়েছে, ঠিকঠাক ঝাড় দিতে পারতাম না, এত ভারী ভারী টবগুলো আমার পক্ষে সমস্ত কিছু সরিয়ে ঝাড়টা দেওয়া একটু অসুবিধে। তো হাজব্যান্ড গতকাল এগুলো সরিয়ে রেখেছিল, কিন্তু ঝাড় দেওয়ার হয়নি। গতকাল কিছু অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আজকে সকাল সকাল এটা না পরিষ্কার করতে পারলে একেবারেই ভালো লাগছিল না। অনেক গাছের পাতা টাতা এখানে জমে শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে একেবারে ফ্রেশ হয়ে নেব। আর সত্যি কথা কি জানেন বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা যদি মনে করি যে কোনো একটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে ওই সাধারণ কাজটা যেটা করতে হয়তো 5 মিনিট কিংবা 10 মিনিট সময় লাগবে, সেইটা ভিডিও আকারে শেয়ার করতে গেলে ধরে রাখবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। কারণ হচ্ছে ক্যামেরাটাকে ঠিকঠাকভাবে সেট করতে হয়, কোন দিক থেকে ঠিকঠাকভাবে ভিডিওটা দেখা যাচ্ছে কি না, বা ভালো করে আমি শেয়ার করতে পারবো কি না আপনাদের সঙ্গে। এছাড়া নানা রকম প্রতিকূলতা তো থাকেই, কে কখন দেখছে, বা আমি হয়তো অনেক সময় আনইজি ফিল করছি। তো এই সমস্ত দিক দিয়ে ওই ভিডিওটা ঠিকঠাক মতো শ্যুট করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তাই বেশ কিছুটা আগে থাকতে কাজটাও শুরু করতে হয়, এই আর কি। তো এই দেখুন, গল্প করতে করতে এখানে পরিষ্কারটা একেবারে করেই ফেললাম, আর সমস্ত শুকনো পাতাগুলো একেবারে একটা জায়গায় জড়ো করে দূরে ফেলে দিয়ে আসলাম। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এখনও দাঁত ব্রাশ করিনি। তো ঝাড় দেওয়ার পর ঝাঁটাটাকেও একটু ভালো করে ধুয়ে নিয়ে এখানে রেখে দেবো, আর তারপর এখন দাঁতটাও ব্রাশ করে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে চলে আসব। আর আজকে সকাল থেকেই বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর বেশ ভালো লাগছে, কারণ শীতকালে যদি ওয়েদারটা মেঘলা থাকে তাহলে একেবারেই ভালো লাগে না, কারণ ওয়েদারের সঙ্গে মানুষের মনের একটা বেশ গুরুতর সংযোগ আছে, তাই না বলুন? আমার তো সেটাই হয়, কারণ ওয়েদার যদি ভালো থাকে আমার মনটাও বেশ ভালো থাকে, আর ওয়েদার যদি একটু বেগতিক দেখায় তাহলে সেই দিনটা যেন কেমন একটা যায়। আর এই তো বন্ধুরা, দাঁত ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। তো ঠাকুর ঘরে যাওয়ার আগে 5 মিনিট একটু নিজের জন্য অবশ্যই দিতে হয়, কারণ সকালবেলা এই একটুখানি সময় যেটাতে একটু নিজের স্কিন কেয়ার বলুন বা মাথা আঁচড়ানো বলুন, এই সময়ের মধ্যেই একটু করে নিই, তাহলে কী হয়, সারাদিনটা বেশ ভালো লাগে। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুম, বাকি যে 18 ঘন্টা পড়ে থাকে তার মধ্যে নিজের জন্য আরেকটুও সময় পাবো না। তো এই সকালবেলা যদি একটু স্কিন কেয়ার করে নিই তাহলে মনে হবে কি সারাদিনে অন্তত 5টা মিনিট নিজেকে দিতে পেরেছি, আর এইটা ভেবেও সত্যিও মনটা ভালো লাগে। আর যেহেতু শীতকাল, তাই মুখটা ধোয়ার পর একটু কিছু অ্যাপ্লাই না করলে মুখটা বড়ই টান টান লাগে। আর সকাল সকাল আমার জামাইবাবু আজকে এসছে আর হাজব্যান্ডও পাশে আছে, তো ওদের সঙ্গে একটু বকবক করছিলাম। ভেবেছিলাম পুজোটা দিয়ে এসে তারপর চাটা বানাবো, কিন্তু তা আর হবে না, কারণ আমার জামাইবাবু এসে বেশিক্ষণ বসতে পারে না, গল্প করতে করতে তাকে তাড়াতাড়ি চা করে দিতে হবে। তো যাই হোক, এখন আগে সোয়েটারটা পরে নেব, তারপরে চা বানাবো। আর বিছানাপত্রের যা অবস্থা দেখছেন, এটা এখন গুছানো হবে না, কারণ সোনা এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। তো পুজো দিয়ে এসে তারপরেই বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নেব। আর ঘুম ভাঙলেও সোনা সহজে ওঠে না, কারণ এখন তো স্কুলও নেই, টিউশনও নেই, তারপরে শীতকাল, চুপটি করে কম্বলের মধ্যে পড়ে থাকে। মাঝে মাঝে রেগে গিয়ে ধমক দিই, তারপরে উঠে বসে। যাক, আর তো কটা দিন, 2 তারিখ থেকে আবার নতুন ক্লাস শুরু হয়ে যাবে, তখন আবার সমস্ত কিছুই নতুন করে শুরু করতে হবে। তো এই দেখুন, কথায় কথায় চলে আসলাম রান্নাঘরে। তো গরম জলটাও এখনও খাওয়া হয়নি, তাই একদিকে গরম জল বসিয়ে দিলাম, কারণ প্রত্যেক দিন সকালবেলা ঈষদুষ্ণ গরম জল খাই আমরা প্রত্যেকেই, এটা আপনারা জানেন।
তো যাই হোক, আদা দিয়ে বানাবো লিকার চা। তবে লিকার চা কিন্তু আজকে শখে খাচ্ছি না, বাধ্যতামূলকই খাচ্ছি। গতকাল রাতে দুধটা শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে লিকার চা খেতে হচ্ছে। এমনিতেও শীতকাল, তারপরে লিকার চা আমার মোটেই ভালো লাগে না, কারণ ওই যে বললাম বাধ্যতামূলক খেতে হবে। আগে লিকার চা বানাতে গেলে চায়ের পরিমাপটা আমি কিছুতেই বুঝতে পারতাম না, আর সবসময়ের জন্য বেশি করে দিয়ে ফেলতাম, আর তার ফলে চাটা হয়ে যেত একেবারে কালো। কিন্তু যাই হোক, এখন অনেকটাই বুঝতে পেরে গেছি। আর ওই যে চা পাতাটা দিয়ে আর ফোটাইনি, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এরই মধ্যে আমার যে প্রত্যেক দিনের থাইরয়েডের ওষুধটা সেটা খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে গরম জলটাও নিয়ে নিচ্ছি। তাহলে চলুন এবার 3 জনের জন্য 3 কাপ চা ঢেলে নেওয়া যাক। আপনারা কারা কারা আছেন যা আমার মতন লিকার চা খেতে পছন্দ করেন না, কমেন্ট করে জানাবেন তো। দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম। চলুন ঝটপট চা খেয়ে ঠাকুর ঘরে যেতে হবে। মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম। তবে এখন আর এক মুহূর্ত দেরি করব না, ঘড়ির কাঁটা 9টার ঘরে। তো ঝটপট হাজব্যান্ডকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিতে হবে, কারণ কাজে বেরোবে। গতকালের বেশ কিছুটা ভাত এবং ডালও আছে, তো ফ্রিজ থেকে সেটা এখন বার করে নিয়ে গরম করে দেবো, আর কিছু একটা ভেজে দেবো। তো ওটা দিয়ে হাজব্যান্ডও খাবে, আর সোনাকেও দিয়ে দেবো, কারণ সোনার এবং হাজব্যান্ডের দুজনেরই হয়ে যাবে। ভাতটা তো একেবারে কনকনে ঠান্ডা হয়ে আছে, তো একটু সামান্য জল দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো। তো কিছুক্ষণের মধ্যেই বেশ সুন্দর একেবারে গরম ভাতের মতো হয়ে যাবে। আর এদিকে ডালটাও একটু গরম করে নেব। গরম গরম ডাল ভাত, কিন্তু কোথাও যেন একটু ফ্যাকাশে লাগছে। চলুন কটা গরম গরম পেঁয়াজি ভেজে দিই, বেশ মজা করে খাবে। তো এদিকের ওভেনে ডালটাও বসিয়ে দিলাম। আর তারপরে এটা যতক্ষণে গরম হতে থাকবে ততক্ষণে এই ফ্রিজের ওপরটা দেখছি একটু ধুলো ধুলো জমেছে, কারণ আমি তো এখানেই রান্নাবান্না করি। তেল কালি যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে কিছুদিনের মধ্যেই জায়গাটা কেমন একটা তেল চিটে কিংবা ঝুল পড়ে যায়। তো সেই কারণে উপরের যে কভারটা আছে ফ্রিজের সেটাকে একটু ঝেড়ে নিলাম, আর আশেপাশে যে টুকটাক জিনিসগুলো রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। রান্না করতে করতে তারই ফাঁকে এই ছোটোখাটো কাজগুলো করে নিলে বেশ ভালো হয়। আলাদা করে আবার কোন সময় করব সেটার জন্য আর সময় দিতে হয় না। তবে বেশি দিন আমি এরকম গুছিয়ে রাখতে পারি না জানেন, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ইলেকট্রিকের কাজ করে, তো অল্প কিছুদিনের মধ্যেই এই যে আমার এখানে যত রান্নাঘরের জিনিসপত্র আছে, বাসনের ঝুড়ি বলুন বা গ্যাসের কাউন্টার টপ বলুন, এখানে একটু লক্ষ্য করলে কিছু না কিছু ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রপাতি, তার স্ক্রু হোক তার হোক, কিছু না কিছু আপনারা দেখতেই পাবেন। কারণ ওই যে কাজ করে আসার পর তার হাতে বা পকেটে বা কোথাও যদি কিছু থাকে, হয় ফ্রিজের মাথায়, নইলে বা আমার গ্যাস টেবিলের মাথায়, অথবা এখানে যত ঝুড়ি আছে বা বাসনের যত র্যাক আছে তার মধ্যে কোথাও না কোথাও রেখে দেন। আমাদের ঘরে অপরিষ্কার করার মানুষ 3 জন, আর গোছানোর মানুষ শুধুমাত্র আমি একজন। তাই সব সময় পেরে উঠি না। এক সময় এত জামা কাপড় এত কিছু সব বোঝাই হয়ে যায় যে রাগে মাঝে মধ্যে ওই রকমই ফেলে রেখে দিই। তারপর আবার ভাবি এরকম অগোছালো অপরিষ্কার অবস্থায় দেখলে আমার নিজেরই খারাপ লাগবে, কারণ ওরা তো ছেলে মানুষ, ওদের বেশিরভাগ সময়টা বাইরে কাটে আর আমার বেশিরভাগ সময়টা ঘরেই কাটে। তাই ঘরটা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার নিজেরই ভালো লাগবে। গল্পে গল্পে অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা, চলুন এবার ঝটপট পেঁয়াজিগুলো ভেজে নিই। চলুন পেঁয়াজগুলো কাটতে কাটতে সেই পুরনো কথাটা আপনাদের আরও একবার মনে করিয়ে দিই। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন। যতক্ষণ আমি খাবার দাবারের জোগাড় করছিলাম তার মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে ঘুরেও চলে এসেছে, আর কত সবজি নিয়ে এসেছে। তো বললো বেঁতে শাকটা আজই রান্না করে ফেলো, তো সেই জন্য ওটাও আমাকে একটু কেটে বেছে গুছিয়ে দিচ্ছে।
আর এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দিলাম, আর তারপরে সোনাকেও দিয়ে দেবো। আর অনেক দিন থেকেই হাজব্যান্ড বলছিল যে মূলো ভাজা খাবো, কারণ পৌষ মাস চলে গেলে তো আর মূলো খাওয়া যাবে না। তাই বেশ কয়েকটা মূলোও নিয়ে এসেছে, তো ভাবছি ওটা একটু ভাজা করব, আর যদি একটু সময় পাই তাহলে মূলোর কটা বড়াও আজ ভেজে দেবো। আর যখন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন তার জিনিসপত্র সে গুছিয়ে নিচ্ছে টোটোতে। আমার হাজব্যান্ডের বেশিরভাগ কাজটা ইলেকট্রিকেরই, তবে অসময়ে সে টোটোও চালায়। কিন্তু এই টোটোটা থাকার দরুন আমাদের অনেক সুবিধাও হয়েছে জানেন। যখন বাইরে কোথাও এই যে এত সব ইলেকট্রিকের জিনিসপত্র নিয়ে যায়, তাতে অনেক সুবিধাও হয়েছে। এই যে ভারী ভারী মই, যন্ত্রপাতি সমস্ত কিছু সাইকেলে করে নিয়ে যাওয়া অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর এখন প্রায় 11টা বাজে বন্ধুরা, সোনার খাওয়া হয়ে গিয়েছে, হাজব্যান্ডও খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো এইবার ভাবছি নিজে খাবো খাবো করছি, ততক্ষণে ভাবছি যে একটু রান্নাটা সেরে নিলে ভালো হয়। এই খাচ্ছি খাবো করতে করতে আমার নিজের খাওয়ার হয়ে যায় দেরি। বেথুয়া শাকটা বেগুন দিয়ে করব, তাই বেগুনগুলো ছোটো ছোটো করে ভেজে তুলে নিয়েছি, আর অনেকটা তেল পড়ে আছে। তাই এই যে গোল গোল করে মূলোগুলো কেটে দিয়েছে, তো ভাবছি এটা একটু ভেজে নিই, তারপরে শাকটা করে নেব। আর কিছুটা পরিমাণ মূলো এই যে তুলে রেখে দিয়েছি, এটাকে সরু সরু করে একেবারে আলুর মতো কেটে নিয়েছি। তো এটাকে বেসন দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে যদি বড়া ভাজি না, খেতে দারুণ লাগে। তো আজ আর বোধহয় করা হবে না। তো বেথি শাকটা বেছে দিয়েছে কিন্তু কাটা হয়নি, তো একটু কুচিয়ে নিচ্ছি চাকু দিয়ে, তাহলে ভালো হবে। আর এই যে এক ঝুড়ি বেথে শাক দেখছেন, তো এটা যখনই আমি কড়াইতে দেব তখন একদম একটুখানি হয়ে যাবে। এখানে আমার মূলোগুলো ভাজা হয়ে গেছে, আর অনেকটা তেল রয়েছে। তো এই তেলটা থেকে খানিকটা তেল তুলে নেব, কারণ এতটা পরিমাণ তেল আমার শাক ভাজাতে লাগবে না। ওদিকে বেগুনটা যে ভেজে নিয়েছি, ওটা যখন অ্যাড করব শাকের মধ্যে, তো ওর তেলটাও শাকের মধ্যে মিশে যাবে। তাই খানিকটা পরিমাণ তেল একটু কমিয়ে রেখে দিলাম। আর এই যে প্রায় কতটা পরিমাণ শাক, আর কড়াইতে দেওয়া মাত্রই এটা মজে একটুখানি হয়ে যায়। একটা ওভেনে এবার চাটুটা বসিয়ে দিলাম। তো নিজের জন্য দুটো পরোটা করে নেব। আর গতকালের পেঁপে আলু দিয়ে যে একটা তরকারি করেছিলাম, সেটা পড়ে আছে, তো সেই জন্য আলাদা করে আর কিছু করতে হবে না। তো ফ্রিজ থেকে আটাটা বার করে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। তো এখন ঝটপট করে নিজের জন্য দুটো পরোটা বানিয়ে নেব। সকলের খাবারটা সময় মতো দিয়ে দিই, কিন্তু যখনই নিজের খাওয়ার সময়টা আসে, তখন মনে হয় এই কাজটা সেরে নিই তারপরে খাবো, বা ওই কাজটা করে নিই তারপরে খাবো। যেন নিজের খাওয়ার সময়টাই এতটা পরিমাণে লেগে যাবে, যেন সব কাজের জন্য সময় চলে যাবে। আর এটা করতে গিয়েই খেতে অনেকটা দেরি করে ফেলি। এখন 11টা বাজে, আর এখন যদি নিজের খাবারটা না খাই, তাহলে আর কখন দুপুরের খাবারটা খাবো। যাই হোক, এখন ঝটপট করে দুটো পরোটা বানিয়ে নিচ্ছি। চলুন এই কাজটি করতে করতে আপনাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। ইরা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছেন যে অসম্ভব সুন্দর একটা ভিডিও, চারপাশের পরিবেশ খুব সুন্দর, তোমার জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর এক বন্ধু বলেছেন, আপ মোটা হো গেই হো, যোগা নেই করতে। সত্যিই তাই বন্ধু, যোগাটা আমি এখন কন্টিনিউ করতে পারছি না। আর এরই সঙ্গে এখানে শাকটাও আমার রেডি হয়ে গেছে, আর পরোটাও ওদিকে বানিয়ে নিয়েছি। তো এইবার একটু চা বানিয়ে নেব। সকালবেলা তো লিকার চা খেয়েছিলাম, যেটা আমার একদমই ভালো লাগে না। তো হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিলেন, তখন 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলেন, তো ওটাও একটু জাল দিয়ে নেব, আর নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নেব। যেহেতু আমি এখানে 1 কাপ চা বানাবো, তাই 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল, এই কোয়ান্টিটিতেই আমি চাটা বানিয়ে থাকি। কারণ 2 কাপ চা বানালে 1 কাপ দুধ আর 1 কাপ জল। চলুন তাহলে নিজের জন্য 1 কাপ জমিয়ে চা বানিয়ে নিই। চাটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি, ততক্ষণে নিজের ব্রেকফাস্টটা সেরে নেব। কাজ করতে করতে একটা সময় আমরা এতটাই হাঁপিয়ে উঠি যে মনে হয় 2 দিন কাজ থেকে ছুটি পেলে বেশ ভালো হতো। কিন্তু দেখবেন, যখন কাজ থাকে না, ব্যস্ততা থাকে না, তখন সময়টা যেন কিছুতেই পার হতে চায় না। এইবার 1 কাপ চা নিয়ে সোজা চলে যাব রাস্তায়, কারণ সোনাকে অনেকক্ষণ দেখি না, সে সামনের গলিতে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, ওর ইয়ে হয়েছে, তারপরে ও তো চালাতে হচ্ছে, তারপরে এখন সাইকেল চালাবি? আমরা ওর বাড়ি যাবো গেলাম।
শীতের সময়টা আমাদের বাড়িতে খুব একটা রোদ পড়ে না। রোদ পেতে হলে এই রাস্তাটায় আসতে হয়, তাও ওই বেলা 12:30টার মধ্যে, নইলে আস্তে আস্তে রোদটা একেবারে কমে যায়। প্রতিদিনই ভাবি কাজকর্ম সেরে এসে তারপরে এই রোদটাতে এসে বসবো, কিন্তু সমস্ত কাজ গুছিয়ে যখন এখানে আসি রোদটা একেবারে চলে যাব করে। আর আজ যখন এসে বসেছি রোদের তাপ এতটাই লাগছে যে গায়ে নেওয়া যাচ্ছে না। আর এইখানে এই দিদি নতুন বাড়ি করেছে আমাদের এখানেই, তো ওই দিদি এসেছিলো, ওনার সঙ্গে একটু গল্প করছিলাম। চলুন, চা খাওয়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে বাকি রান্নাটা সেরে ফেলি। আজ হাজব্যান্ড ভোলা মাছ নিয়ে এসেছিল। সোনার অনেক দিনের খাবার ইচ্ছে, তো সোনা তো ঝাল খেতে পছন্দ করে, কিন্তু বললাম আজকে ফুলকপি দিয়ে একটা মাখা মাখা করে ঝোল করব। ধনেপাতা, টমেটো, ফুলকপি দিয়ে শীতকালে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। তো ভোলা মাছগুলোকে একটু ভেজে নিলাম, আর ওদিকে ফুলকপিটাও একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর আলুটাও ভেজে নিচ্ছি, এরপরে ফুলকপিগুলোও একটু ভেজে নেব। ফুলকপিটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে মশলাটা বানিয়ে নেব। জিরে আদা বাটা দিয়ে রান্না করব, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই। তো এখানে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, সুন্দর করে কষানোও হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর ফুলকপি আর আলুটা আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর সেদ্ধ করা ফুলকপি আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই যে ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এই মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মেনু মাছের ঝোল, মূলো ভাজা, তার সঙ্গে বেঁতে শাক, আর এলো ভাত। তো আমার সোনা তো খাওয়ার জন্য অপেক্ষা করছে, বেলা 2টো বেজে গেছে, হাজব্যান্ডের আসতে এখনও দেরি আছে, তাই আমরা খেয়ে নেব। আর আজকের ব্লগটাও এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।